आपकी আদালতে বিজেপি লিডার নিশিকান্ত দুবের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মহিলা লিডারদের অপমান করে থাকেন। নিশিকান্তজি, অনেকজন মহিলা নেত্রী আছেন পার্লামেন্টে যারা আপনার কলিগ। তাদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের খুবই সম্মানীয় নেত্রী মহুয়া মৈত্র, যাকে আপনি বলেছেন বৈশালী নগরের বধূ। আমি আপনাকে বলছি, এই দেশের বর্তমানে সমস্যা যেটা হয়েছে যে মানুষ আর হিন্দি না বুঝতে পারে, না বলতে পারে, না পড়তে পারে। যদি আপনার কাছে টুইট থাকে আর আপনি হিন্দির তো প্রফেসর, হিন্দি তো আপনি আমার চেয়ে বেশি ভালো জানেন। পুরোটা পড়ে দিচ্ছি হ্যাঁ, আমি। সেই জন্যই বলছি। যে মহিলার লঘু গুরু বোধ নেই, বিশেষ করে বিকৃত মানসিকতার শিকার, বাংলা থেকে আসা এক মহিলা সাংসদ এবং আমার ঝাড়খণ্ডের বিকৃত বিধায়িকার জন্যে ওদের সমস্ত কার্যকর্তাদের অনুরোধ যে লঘু কমেন্ট করবেন না। আমাদের ধর্মে বৈশালীর নগরবধূদের পর্যন্ত সমাজ সম্মান দিয়ে থাকে। হয়েছিল কি, আমার বিরুদ্ধে একটা চেঁচামেচি প্রেস কনফারেন্স, কেউ পিটবুল বলছে, কেউ কিছু বলছে, আপনি দেখুন। তো আমাদের কর্মকর্তারা যারা দেখবেন যে একটু গালিগালাজ দিতে থাকে, তো এক তো ইনি আর একদিকে আমাদের এক বিধায়ক ছিলেন, উনি ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী। তো আপনি ভাবুন, এদিক থেকেও ওদিক থেকেও আমি সাংসদ, আপনি আমার বিধায়ক, বয়সে আমি বয়োজ্যেষ্ঠ। যখন গালি দিতে শুরু করে আমার মনে হয় যে এটা একটা ভুল হচ্ছে। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता। নারীদের সম্মান দেওয়া উচিত। আমরাও, আমার মা আছে, বোন আছে, মেয়ে আছে। তো আমি ওই টুইট জেনে বুঝেই লিখেছি যে আমাদের এখানে এরা তো সাংসদ এবং বিধায়ক, আমাদের এখানে যাদের উপর ছাপ পড়ে গেছে যে ও ভুল কাজ করে অথবা নগর বধূ যে পুরনো জামানায় ছিল, তাদেরও পর্যন্ত আমরা সম্মান দিয়েছি, তাদেরকেও সম্মান করা হয়েছে। এটাই আমি বলেছি। আমি তো আপনি কথা খুব চালাকির সঙ্গে বলেন, যাতে আপনি বলেও দেন আর ধরাও না পড়েন। কিন্তু সবাই বুঝতেও পেরেছে। আর আমি এটাও মানছি যে উনি খুব খারাপ কথা বলেছিলেন আপনার স্ত্রী সম্পর্কে। আপনার সম্পর্কে বলেছিলেন যে আপনি নিজের বোনকে বিয়ে করেছেন, সেই জন্য আপনি এত রেগে গিয়েছিলেন। 25 বছর হয়ে গেছে বিয়ে করে, বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপনি এখন বুঝে নিন। এটা ভাবুন যে আমার উপর 52টা কেস হয়েছে হেমন্ত সোরেন। আমার 87 বছরের 88 বছরের বুড়ো মায়ের ওপরেও কেস, আমার ওয়াইফের ওপরেও কেস আছে। এখন তো বাচ্চা একটু বড় হয়ে গেছে, কিন্তু যখন 17-18 বছরের ছোট ছিল ওর উপরেও করেছে, ভাইয়ের উপরে কেস আছে। কিন্তু এত কিছু সত্ত্বেও আপনি যদি আমাকে প্রশ্ন করেন আজকে যে ওদের কতজন বাচ্চা, ওদের কজন বাচ্চা আছে, তো আমি বলতে পারবো না। আমার গর্ব হয় এ বিষয়ে যে আমি আজ পর্যন্ত রাজনীতিতে কখনো, পলিটিক্সে আমি এসেছি, আমার উপর যত অভিযোগ থাকুক না কেন, আজ পর্যন্ত আমি কারোর মা, বউ, ছেলে, বৌমা, ওয়াইফ এদের উপরে কখনো প্রশ্ন উঠাইনি। কিন্তু এরা যদি প্রশ্ন উঠাতে চায়, তাহলে স্বাভাবিক যে আমি তো কাঁচের ঘরে থাকি, তো পাথর খাওয়ার জন্য আমাকে তৈরি থাকতে হবেই হবে। আমার কাছে গঙ্গাপাড়ের মানুষ, আর গঙ্গাপাড় যে এত শক্তি দেয় লড়াই করতে, তো আর লড়াই যদি করি তো হয় আপনি থাকবেন, নয় আমি থাকবো। দেখুন, যিনি এমএলএ ঝাড়খণ্ডের দীপিকা, উনি তো বলেছেন এর থেকে ভালো তো আমাদের বেশ্যা বলে দিতেন। এটা হয়তো ওনার সংস্কার হবে। আমার সংস্কার এটাই যে আমি আপনাকে একটা শিক্ষা দেব। আপনাকে আমি সম্মান করি, আপনিও সম্মানজনক শব্দ ব্যবহার করুন, আমিও সম্মানজনক শব্দ ব্যবহার করব, আপনারও সেটাই করা উচিত। ওনার বক্তব্য যে এই কথাটা নিশিকান্ত দুবের খারাপ লেগেছিল, কারণ আমি বলে দিয়েছি ওনার যে ডিগ্রি MBA সেটা নকল। এখন আপনি বুঝেই নিন যে এই বিষয়ে এফআইআর হয়েছিল। ঠিক আছে, আজ আপনি প্রশ্নটা তুললেন, আমি এক্সপ্লেন করার সুযোগও তো পেয়ে গেলাম একটা। এর ওপরে এফআইআর করেছে ঝাড়খণ্ড সরকার, তদন্ত হয়, পুরো তদন্তর চার্জশিট দাখিল হয়। হাইকোর্ট এফআইআর এবং চার্জশিট দুটোই খারিজ করে দেয়। ওরা সুপ্রিম কোর্টে যায় তখন। আপনি জানেন যে আমার বিরুদ্ধে যেটা ঝাড়খণ্ড সরকার এখনো পর্যন্ত মোটামুটি 60 থেকে 70 কোটি খরচ করে ফেলেছে উকিলের পেছনে, এখন সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে সবকিছু ঠিক আছে। আমি 2019-এ যে নিজের হলফনামা লিখে দাখিল করি, 2014-এ যে হলফনামা দাখিল করেছি, সেসব সত্ত্বেও একই কথা, যা বিরোধী বলছে সেটাই সত্যি। আর তো আমি কি করতে পারি? সুপ্রিম কোর্টের ওপরেও ওদের ভরসা নেই। দেখুন,
এতে কোনো সন্দেহ নেই যে আপনি বাজি পাল্টাতে ওস্তাদ। এই অভিযোগের ভিত্তিতেই মহুয়া মৈত্র বলেছিলেন যে আপনাকে পার্লামেন্ট থেকে এক্সপেল করে দেওয়া উচিত। আপনি মহুয়া মৈত্রকে এক্সপেল করে দিলেন পার্লামেন্ট থেকে। আমি তো বলেছি না আপনাকে যে যে আমার সাথে লড়াই করার চেষ্টা করবে ভুল পদ্ধতিতে, ভুল অভিযোগের সাথে, বিলো দ্য বেল্ট হিট করবে, তারপর যেটা হবে আমি গঙ্গা পাড়ের বাচ্চা, হয় ও বেঁচে থাকবে নয়তো আমি। এটাই আমার জীবনের মূল মন্ত্র। এই জন্যই আপনি প্রশ্ন তোলেন যে উনি গিফট নিয়ে, পয়সা নিয়ে পার্লামেন্টে প্রশ্ন অভিযোগ তোলেন। করিনি, প্রুফ করে দিয়েছি। পার্লামেন্ট থেকেও বের করে দিয়েছে, সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে, লোকপালের জাজমেন্ট এসে গেছে। এখন কিছুদিনই চার্জশিট ফাইল হবে, আর চার্জশিট ফাইল হয়ে গেলেই 7 বছরের জন্য উনি জেলে চলে যাবেন এবং 6 বছরের জন্য ভোটে দাঁড়ানো থেকে ডিবার হয়ে যাবেন, 15 বছরের জন্য ক্যারিয়ার বরবাদ হয়ে যাবে। মানে আপনার বিরুদ্ধে যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু এটাও তো সত্যি যে কিছু ইনফরমেশন আপনি পেয়েছিলেন, একজন উকিলের থেকে পেয়েছিলেন। সেই উকিল ওর সাথে রিলেশনশিপে ছিলেন, আর উকিল সাহেব ওনাকে ধোঁকা দেয় আর আপনাকে কাগজ দিয়ে দেয়। কে কাকে ঠকিয়েছে সেটা তো উকিল সাহেবই বলবেন, কিন্তু আমি আপনাকে বলবো যে আমি কোনো ব্যক্তিগত ইনফরমেশনে নির্ভর করি না। অনেক ইনফরমেশন আমি তো পেতেই থাকি আমার নিজের জানার ভিত্তিতে, কারণ আমার নিজের রিসার্চের ওপর খুব ভরসা রয়েছে। মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সুবাদে যে প্রশ্নটা করা হয় সেটা নিজে প্রশ্ন তুলতে হয়, এবং আমার কাছে যে সরকারি ইমেল ডেটা আছে, ইমেল পলিসির দ্বারা সেটাকে খোলা আর তাকে বন্ধ করার যে অধিকার, সেটা তো শুধুমাত্র আমারই। দর্শন হীরানন্দনী একজন বড় বিজনেসম্যান, যে হীরানন্দনী বিল্ডার, তার সাথে মহুয়া মৈত্রের বন্ধুত্ব হয়েছিল, আর উনি নিজের পাসওয়ার্ড, পুরো অ্যাকাউন্ট, ইমেল, কোয়েশ্চেন, কি প্রশ্ন তোলা হবে, কোন প্রশ্ন করা হবে না, তো দর্শন হীরানন্দনজির যত নিজের বিরোধীদের জন্য প্রশ্ন তোলার ব্যাপার ছিল সেই সব মহুয়া মৈত্রজি প্রশ্ন করতেন, আর তার বদলে উনি গিফটও পেয়ে যেতেন বাইরে যাওয়ার জন্য যে অভিযোগ প্রমাণ হয়েছে। তা ওই দর্শন হীরানন্দনীকে আমিও তো চিনি। আমি এর পরে দর্শন হীরানন্দনীকে মেসেজ পাঠাই যে তোমার বিরুদ্ধে এই সমস্ত হচ্ছে, কি করছে, আর এইসব ফালতু জিনিস, এটা ওটা। এর পরে কি হয় জানতে পারি যে মহুয়া মৈত্র বলছেন যে আমি নিশিকান্ত দুবেকে দেখে নেব। তো আমার মনে হয় একে তো আমি বন্ধুত্বের খাতিরে বলেছি, জানাই দর্শন হীরানন্দনীকে। এর পরেও ও বাঁচার চেষ্টা করছে, আর মহুয়া মৈত্রর জন্য বলছে যে আমার কোনো সম্পর্ক নেই ওর সাথে, আর সমস্ত কথা আমার মহুয়া মৈত্রকে বলে দিচ্ছে। তারপরে আমি চলে যাই এথিক্স কমিটিতে, আর তারপরে যা হয়েছে ইতিহাস তো জানি, যে এতে ওদের সদস্যপদ খারিজ হয়ে গেছে, এবং এর পরেও সদস্যপদ বেঁচে যাবে, আমার ডাউট আছে এই বিষয়ে। আমি শুনেছি যে আপনার সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইছেন, ক্ষমা ভিক্ষা করছেন। এসেছিল তো আমার বন্ধু যখন 2024-এ জিতে আসে, তো অ্যাক্রস দ্য পার্টি লাইন আমাদের বন্ধুত্ব ছিল, তার ভিতরে 4-5 জন আমার কাছে এসেছিল, আর এখন একটা বিয়েতেও ও আমার সঙ্গে দেখা হয়। কিন্তু আমি আমার সিনিয়র লিডারশিপদের কাছে জেনেছি যে, কারণ এই লড়াইটা হলো পার্টির লড়াই, কারণ কিছু পার্লামেন্টের সিদ্ধান্ত রয়েছে, আর পার্লামেন্টের যে সিদ্ধান্ত হয় তা পার্টি নেতৃত্ব তৈরি করবে। আমি নিজে সিনিয়র লিডারদের প্রশ্ন করি, তখন সিনিয়র লিডাররা বলেছেন যে কারোর সঙ্গে দেখা করায়, কারোর সঙ্গে কথা বলায় কোনো সমস্যা নেই, কিন্তু তোমার যে ইমেজ আছে সেই ইমেজের বিষয়ে দুটো জিনিস আছে, যে কোনো ঘোষণা ছাড়াই তুমি পার্টির অফিসিয়াল স্পোক্সপারসন হয়ে গেছো, আর দ্বিতীয়ত তোমার একটা ইমেজ আছে যে একবার কারো সঙ্গে ঝগড়া করে ফেললে যেন তেন প্রকারে হোক তোমাকে কেউ বিপদে ফেলতে পারবে না, কোনো কিছু প্রভাবিত করতে পারবে না, লড়াই জারিই থাকবে। তো আমি আমার উত্তরটা তখন পেয়ে গেছি, সেই জন্য এই বিষয়টা আর আগে যায়নি বলতে পারেন। আমরা জনতা থেকে আরো একটা প্রশ্ন নিয়ে নেব। আপনি মেয়েদের নিয়ে মজা ঠাট্টা করেন, তো বাড়িতে গিয়ে আপনাকে আপনার বউয়ের কাছে বকা খেতে হয় নাকি হয় না? না না, এমনিতে তো আমার কখনো মনে পড়ে না মহিলাদের উপর পার্লামেন্টে কোনো টিপ্পনি কখনো করিনি, কোনো দিনও করিনি। মহিলা রিজার্ভেশন বিল নিয়ে পার্টিতে উল্টে আমাকেই ডেকেছিল। আমার মহিলাদের নিয়ে টিপ্পনি করার একটা উদাহরণ নেই। আর আমি আপনাকে বলছি যে এই পার্লামেন্ট, এবং আমি অন রেকর্ডে এই কথাটা বলে রাখছি, যত মেম্বার অব পার্লামেন্ট মহিলা আছেন তা তিনি যে কোনো পলিটিক্যাল পার্টির হন, সে উনি ভারতীয় জনতা পার্টির হন, অথবা ডিএমকের হন, বা এনসিপির হন, অথবা কংগ্রেসের হন, তারা সবাই আমার বন্ধু এবং খুবই ঘনিষ্ঠ বন্ধু, পারিবারিক বন্ধু, যে বোধহয় আমার ওয়াইফের এই বাহানায় আমাকে বকে থাকতে পারেন যে এত মহিলা বন্ধু কেন আমার।
আপনি বলছেন যে আপনি মহিলাদের নিয়ে টিপ্পনী করেন না, কিন্তু কংগ্রেস পার্টির মুখপাত্র সুপ্রিয়া শ্রীনিত উনি টুইট করেছেন, নিশিকান্ত দুবে একজন অসভ্য বিকৃত মানুষ, যিনি এক মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে আর এক মহিলা বিধায়ককে বৈশালীর নগরবধূ বলেছেন। এখন আপনি বুঝে নিন, আমি সুপ্রিয়াজির উপর কোনো কমেন্ট করব না, কারণ আমি মহিলাদের উপর কোনো কমেন্ট করি না। কদিন আগে আপনার অ্যানিভার্সারির একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেখানে দেখাচ্ছিল বড় বড় হোটেল, গ্র্যান্ড সেলিব্রেশন, অনেক কোটি টাকার খরচা করেছেন আপনি। এটা কি সত্যি? আমি কবে বলেছি যে আমি গরিব? কোটি টাকা খরচ করেছি তো আমি। কিন্তু যখন এই ভিডিও ভাইরাল হয়েছিল, যার উল্লেখ উনি করেছেন, ওটার পর এটাও বলা হয়েছিল কারণ সব সিকিউরিটি গুলমার্গে, পেহেলগাঁওয়ে আপনার জন্য লেগেছিল, মানে ওখানে যে ভিআইপি ছিলেন তাদের জন্য লেগেছিল, সেই জন্য পেহেলগাঁওয়ে সিকিউরিটি পৌঁছতে পারেনি, ওখানে হামলা হয়। এখন কাশ্মীরের ডেমোগ্রাফি যদি কেউ না জানে অথবা জিওগ্রাফি না জানে, তো আমি কি করতে পারি? পেহেলগাঁও এবং গুলমার্গের দূরত্ব কম করে 3 ঘন্টার। এবার যদি কেউ পেহেলগাঁও থেকে গুলমার্গ যায়, তখন তার 3 ঘন্টা লাগবে। এখন আপনি বুঝে নিন যে 3 ঘন্টা দূরে যারা ছিলেন, এবং 7 দিন আগে এই ঘটনা 14-15 তারিখে হয়েছে, আর পেহেলগামের ঘটনা 22 তারিখের। তো 7 দিন আগে আমি এত সিকিউরিটি রেখে দিয়েছিলাম, কারণ 15 তারিখে বেরিয়ে গিয়েছিলাম, যেটা মানুষের জানা নেই। দ্বিতীয়ত সিকিউরিটির যা প্রশ্ন, তো আমি নকশালাইট এরিয়ার সাংসদ এবং 2009-এ আমাকে Y+ সিকিউরিটি দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত আমি গাড়ি, আপনার স্টুডিওতেও আমি এসেছি, নিজেই গাড়ি চালিয়ে আমি এসেছি, নিজের বডিগার্ডকে কখনো বসাইনি। পুলিশের কাজ আমাকে প্রোটেকশন দিতে চায়, দেবে, না চাইলে না দেবে। এখানে আমি কি বলতে পারি? অ্যাক্রস দ্য পার্টি লাইন যে বন্ধুরা ওখানে পৌঁছেছিল, আমার সমস্ত সাংসদ বন্ধুরা গিয়েছিল, তাদের মধ্যে একজন মানুষও এমন নয় যে কোনো নর্মাল বিজনেসম্যান অথবা কোনো পুলিশ কর্মী হোক, সবাই আমাদের। এমপি গিয়েছিল, ওদের সিকিউরিটি কারো Z+ ছিল, কারো অন্য ছিল, কারো Y+ ছিল। সেখানে যদি ওদের সিকিউরিটি থেকে থাকে, তো জম্মু কাশ্মীরের সরকারের কাজ সেটা। আমি থোড়ি সিকিউরিটি চেয়েছিলাম। আমি যখন সিকিউরিটি নিই না, তো আমার আপনি সিকিউরিটি কাউকে ভয় পান না? কি কারণে ভয়? আমাকে লোকে ভয় পায়, আমি আবার কাউকে